আচ্ছা, আমাদের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ যেই কথাটি দিয়ে শেষ করেছিলেন তার সাথে আমি দুইটি লাইন সংযুক্ত করতে চাই এই কারণে যে যদি আগামীকালকে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে শুনানি তার প্রেক্ষিতে 18 সালের যে পরিপত্রটি সেটি বহাল করা হয়, সেটি করলেও কেন আমাদের দাবিটি সম্পূর্ণ হচ্ছে না? কারণ আমরা দাবি করছি সরকারি চাকরিতে সকল গ্রেডে বৈষম্যমূলক ও অযৌক্তিক কোটাগুলোকে বাতিল করে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য ন্যূনতম যৌক্তিক মাত্রার কোটা রেখে সংসদে সেটি আইন পাশ করে সেটিকে আইন পাশ করা যেতে পারে, আইন পাশ করতে হবে। আমাদের কথাটা হচ্ছে যে আমরা যেটি বলছি যে সরকারি চাকরিতে সকল গ্রেডে আমাদের দাবি। এখন 2018 সালের যে পরিপত্র সেটি কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি নিয়ে, অর্থাৎ নবম গ্রেড থেকে 13তম গ্রেড। তাহলে সেটি যদি বহালও হয়, আমাদের যে দাবিটি আমরা যে এক দফা এক দাবি নিয়ে করছি সকল গ্রেডের, সেটি কিন্তু পূরণ করছে না। ঠিক এই জায়গা থেকে আসলে শুধুমাত্র মহামান্য হাইকোর্টের শুনানির ভিত্তিতেই এটি সম্ভব নয়, বরং আমরা মনে করি এটি যেহেতু সরকারের নীতিগত সিদ্ধান্ত, তাই সরকারের নির্বাহী বিভাগ থেকে আমরা এটির একটি হতে পারে যে কমিশন গঠনের পরিপত্র কিংবা তাদের সিদ্ধান্ত প্রত্যাশা করি, এবং তারা যদি একটি লিখিত ডকুমেন্টের মাধ্যমে আমাদেরকে একটি পরিপত্রের মাধ্যমে হোক বা লিখিত ডকুমেন্টের মাধ্যমে হোক আমাদের এই আশ্বাসটি দিয়ে থাকেন কমিশন গঠনের এবং কোটা সংস্কারের, তাহলে অবশ্যই আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের পড়ার টেবিলে ফিরে আসব। এ পর্যায়ে আমাদের আগামীকালকের কর্মসূচি এবং সার্বিক বিষয় নিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেকজন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে। আচ্ছা, আপনি শেষ লাইনটা যেটা বললেন এটা আরেকবার একটু রিপিট করবেন কাইন্ডলি। আপনিই বলেন না, শেষ লাইনটা যেটা বললেন যে কি শেষ লাইন আমরা যেটা বলেছি যে যেহেতু আমরা আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে, তাহলে নির্বাহী বিভাগ থেকে যদি একটি লিখিত একটি ডকুমেন্ট কিংবা পরিপত্র জারির মাধ্যমে এটি নিশ্চিত করা হয় যে একটি কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময় সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করা হবে, এটি যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসবো। আপনারা বলছেন এটা নির্বাহী বিভাগ থেকে আসতে হবে? জি। আচ্ছা, আর অ্যাপিলেট ডিভিশনে আগামীকালকে যে শুনানিটা আছে এখানে আমরা প্রশ্ন শেষে আবার প্রশ্ন নিব। আমি আবার বলছি, এ পর্যায়ে আমাদের আগামীকালকের যে কর্মসূচি এবং সার্বিক বিষয় আলোচনা করবেন আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। আপনারা সকলেই জানেন যে আমরা হাইকোর্টের যে রায় হয়েছে 5ই জুন, সেদিন থেকে আমরা আন্দোলনে আছি এবং 1 জুলাই থেকে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছে। এখানে একটি জিনিস স্পষ্ট করতে চাই যে এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তৈরি করেনি, বরং হাইকোর্টের রায় এবং সরকারের যে নিশ্চুপ ভূমিকা, সেই নিশ্চুপ ভূমিকার ফলে কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো আমাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা অনেকেই বলছেন। আমরা এই ভোগান্তির প্রতি সংবেদনশীল, আমরাও চাই না যে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হোক, আমাদেরও কোনো ভোগান্তি হোক, কিন্তু এই ভোগান্তির জন্য সরকারকে দাঁড় নিতে হবে, কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি, তারপরেও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা আশ্বাস এখন পর্যন্ত আমরা পাইনি। তো আমাদের অন্যান্য সমন্বয়বৃন্দ যেটা স্পষ্ট করলেন আমাদের দাবির বিষয়টি, প্রাথমিকভাবে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের আন্দোলনটি শুরু হলেও আমরা কিন্তু এখন একটা চূড়ান্ত ফয়সালা চাচ্ছি, কারণ 18 পরিপত্র ফিরে আসলেও এটি আবারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। ফলত আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোনো ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয়। সেজন্য আমরা সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে কোটা সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি। আর আদালতের যে বিষয়টি, মহামান্য আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আদালতে যেহেতু বিষয়টি গড়িয়েছে, আদালতে আইনি প্রক্রিয়ায় সেটি আইনিভাবে গড়বে, কিন্তু কোটা যেহেতু একটি আন্দোলনের প্রেক্ষিতে এই ডিসিশনটি হয়েছিল এবং আমরা মনে করছি নির্বাহী বিভাগ এবং সরকারের এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে। সরকার চাইলে এক নতুন পরিপত্র জারি করতে পারে,
ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই। আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি। তো সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। এবং হচ্ছে আমাদের যে সারা দেশে যে প্রতিনিধিবৃন্দ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায়েত শুরু করব এবং তারপর আমরা আমাদের ব্লকেট কর্মসূচি জন্য শাহবাগ মোড়ে জমায়েত হব। তো বন্ধুগণ, এ পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো সেই প্রশ্নগুলো আমরা বিবেচনা করতে চাচ্ছি। আমরা যেটা বললাম যে সড়ক পথ এবং রেলপথ এই দুইটার বাইরে যে জিনিসগুলো থাকবে, যেই যাওয়া আসার মাধ্যমগুলো সেগুলো আওতার বাইরে থাকবে এবং অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সি লেন থাকবে এবং সাংবাদিক বৃন্দদের সাথেও যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি আমরা নিশ্চিত করব। আমরা সকাল 10টা থেকে শুরু করব, সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের ব্লকেট কর্মসূচিতে পালিত হবে। 10টা থেকে বেশি হয়ে যায়, সকাল সন্ধ্যা বলতে কিন্তু মানুষজন তো কাজে বেরিয়ে যাবে, 8টা পড়বে করতে। আপনার সকাল আরো আগে থেকে শুরু করা উচিত, 7টা 8টা আমাদের এই ধরনের ব্লকেট কার্যক্রমে আমরা যতটা দেখেছি যে মানুষ বিরক্ত হচ্ছে, তার চেয়ে বেশি আমরা দেখেছি মানুষের সমর্থন। আমরা যত জায়গায় গিয়েছি আমরা অভিভাবকদের সমর্থন পাচ্ছি, কারণ প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ চায়। প্রত্যেকটা অভিভাবক চায় মেধাবী জনপ্রশাসন বাংলাদেশ নিয়ন্ত্রণ করুক। প্রত্যেকটা অভিভাবক চায় বাংলাদেশ বিনির্মাণের সারথি হোক মেধাবীরা। প্রত্যেকটা অভিভাবক মেধাবী প্রশাসকের থেকে সেবা নিতে চায়। সেজন্য আমাদের যে ব্লকেট কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির সাথে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের আমরা অভাবনীয় সমর্থন আমরা পেয়েছি। সেই জায়গা থেকে ব্লকেট কার্যক্রমটাই অনেকে যেভাবে বলার চেষ্টা করছেন যেটি মানুষের জন্য, আমরা দেখেছি যে 3টা থেকে আমরা কর্মসূচি দিতে চাই, কিন্তু ছাত্ররা বলে যে সকাল সন্ধ্যা এবং অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি। আসলে এই কর্মসূচিটা দৈর্ঘ্য কত সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যে আমরা সরকারকে এটা বার্তা দিতে চাই যে আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা খুব দ্রুতই পড়ার টেবিলে ফিরে যেতে চাই। সেজন্য আপনাদের ইতিবাচক ভূমিকা আমরা প্রত্যাশা করি। আপনাদের এই বিরোধী আন্দোলনটা মূলত কার বিরুদ্ধে, এটা একটু যদি ক্লিয়ার করতে আমরা তো স্পষ্ট করেছি যে আমরা এখন সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি। ফলত এটা কিন্তু আদালতের আরেকটি না, আদালতে ছিল 18 পরিপত্রের বিষয়টি, যেটি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিবেচনা ছিল। কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে, এটি আদালতের আওতাভুক্ত নয়। ফলত আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। আমাদের আন্দোলনটি, আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে। এবং যেহেতু কোটা ইস্যু নিয়ে 2018 সালেও আমরা একবার আন্দোলন করেছি, ভোগান্তিটা যে আমাদেরও হচ্ছে সেই বিষয়টিও আমরা বলবো যে বিবেচনা করা উচিত। 2018 সালে আমরা আন্দোলন করেছি, এখনো আন্দোলন করেছি। এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, ফলে কোটার চূড়ান্ত ফয়সালা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না। একটা বিষয় আরেকটু আপনারা পরিষ্কার করবেন, যদিও বলেছেন কিন্তু আরেকটু ডিটেইলে একটু বলতে হবে। সেটা হচ্ছে আজকে আমরা দেখলাম যে 2জন শিক্ষার্থী, যদিও তারা আপনাদের অংশ নয়, তারা পক্ষভুক্ত হয়েছেন এবং সেই আদেশও এসেছে। দেখুন, আমরা একটু আগেই বলেছি 18 সালের পরিপত্রটি ত্রুটিপূর্ণ ছিল বলে মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে
আসবে না এবং আবার আমাদেরকে আন্দোলন নামতে হবে না। তো সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই যে পরিপত্রের বিষয়টি সেটির সাথে আমাদের যে রাজপথের আন্দোলন সেটি সম্পর্কিত নয়। সাজিদ আলম ভাই, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। গতকালকে আপনি যখন এই পরিপত্র বাতিলের জন্য 3 দিনের আলটিমেটাম ঘোষণা করেছিলেন, সেই আলটিমেটামটা কি স্পেসিফিক করবেন কিনা? আচ্ছা, আমি এটা পরবর্তীতে সাথে সাথে ওখান থেকে নেমে আসলে বলেছিলাম যে ওটা আমার স্লিপ অফ টাং ছিল। আসলে আমি এটা বলতে চেয়েছিলাম যে আমরা ছাত্র সমাজের পক্ষে হুঁশিয়ারি দিতে চাই। এটা আমার 3 দিন না বলে বলা উচিত ছিল যত দ্রুত সম্ভব। ওটা আমার একটু স্লিপ অফ টাং ছিল, এটা আমি সাথে সাথে ক্লিয়ার করেছিলাম কিছুক্ষণ পরে। আচ্ছা, নির্বাহী বিভাগে আপনারা কোনো স্মারকলিপি বা চিঠি বা কোনো কিছু দিয়েছেন কিনা? আর যদি দিয়ে না থাকেন বা দিয়ে থাকেন, কি বিষয়ে দিবেন? আমরা 5ই জুন থেকে আন্দোলনটি চালিয়ে যাচ্ছি এবং 1 জুলাই থেকে যে আমাদের টানা আন্দোলন, আমরা রাজপথে আমাদের দাবিগুলো কিন্তু স্পষ্ট করেছি, প্রমাণ করেছি এবং আমাদের সাথে যে শিক্ষার্থীদের যে একাত্মতা সেটিও স্পষ্ট হয়েছে। এবং এখানে আসলে কোনো লিখিত দেওয়া বা কোনো আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ 2018 সালেই এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একবার হয়েছে। যথেষ্ট আলাপ আলোচনা এবং কোটার যে সংস্কারের যৌক্তিকতা সেটি প্রমাণিত তখনই হয়েছে। তো এটি নিয়ে তো আসলে নতুন করে আর কোনো কথা বলার ছিল না। তারপরও সরকারের জায়গা থেকে যদি দায়িত্বশীল কেউ আমাদের সাথে আলোচনার আহ্বান করত, তাহলে হয়তো আমরা সেই জায়গাগুলা তাদের কাছে অ্যাড্রেস করতে পারতাম। কিন্তু আমরা দেখি যে সরকার সেই জায়গায় বা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে। তো আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক এবং সরকারের কাছে 2018 সালেই আমরা 6 বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম। ফলত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না। হ্যাঁ, আমরা ন্যূনতম মাত্রা বলতে 5% কোটার একটি সুপারিশ করছি। চলতে পারবে না বা যান চলাচল বন্ধ থাকে, সেটা কি তাহলে হরতালের কি অংশ মতোই কি দেখা যাচ্ছে? সারা দেশে গাড়ি চলাচল না, হরতাল না, এটাকে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি বলছি, যেটি একটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি। হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছু কিন্তু বন্ধ থাকে। আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না। আমরা আশা করব যে তা আমাদের সেদিকে যেতে বাধ্য না করা হয়। এবং আমরা অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের আন্দোলন আসলে থামবে কবে বা আন্দোলনে আমরা কখন আসলে প্রত্যাহার করব। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। আমরা এখন পর্যন্ত কোন ধরনের হুমকি বা বাধা পাচ্ছি না এবং আমাদের কর্মসূচিগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষভাবে বাধা প্রদান করা হয়, কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুৎসাহিত করা হয়। তো আমরা আশা করব যে কোটা সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন। সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনের সকলের অংশগ্রহণ করা উচিত। কারণ রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে, কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয়, সকলের প্রস্তুতি নিতে হয়। তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা হলে হলে প্রদান করে। সবাইকে ধন্যবাদ। সাংবাদিক বন্ধুগণকে অনুরোধ করব, আমরা আমাদের যে জনসংযোগ কর্মসূচি ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মসূচিটি পালন করব এবং আমরা শিক্ষার্থীদের কাছে, জনগণের কাছে আমাদের